আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা দেখো এখানে কি বলছে, একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। মিসেস শান্তা সন্তান ধারণে অক্ষম হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার এই সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ পদ্ধতিতে তার ডিম্বাণু পরিস্ফুটন ঘটান। তাহলে দেখো, এই যে সন্তান জন্মদানে অক্ষম যেই মানুষজন, মানে এটা হচ্ছে তোমার স্ত্রীরও সমস্যা হইতে পারে অথবা বাবাটারও সমস্যা হইতে পারে। তাহলে এই যে মিসেস শান্তা সন্তান জন্মদানে অক্ষম, তার মানে এখানে হচ্ছে তোমার মিসেস শান্তার সমস্যা, তার মানে হচ্ছে মায়ের সমস্যা। সেক্ষেত্রে সমস্যাগুলো কীরকম হইতে পারে? হয় তার ডিম্বাণু উৎপন্ন হচ্ছে না, ডিম্বনালীতে কোনো সমস্যা হইতে পারে, ডিম্বাণু উৎপন্ন হইলেও ওটা মানে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, এরকম বিভিন্ন কারণ হইতে পারে। অথবা একদমই উৎপন্ন হচ্ছে না, এরকমও হইতে পারে। তাহলে অথবা অনেক বেশি বয়স হয়ে গেছে, এরপরে হচ্ছে আমরা তো জানি যে এই চক্রগুলা হচ্ছে বন্ধ হয়ে যাইতে থাকে। তাহলে এরকম অনেক কারণ থাকতে পারে মহিলাদের ক্ষেত্রে। আর পুরুষের ক্ষেত্রে বা বাবার ক্ষেত্রে আমরা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে তাদের শুক্রাণু ধরো অনেক বেশি শক্তিশালী না। কারণ হচ্ছে আমরা কি জানি, শুক্রাণু হচ্ছে সাঁতার কেটে তোমার ডিম্বাণু পর্যন্ত গিয়ে ওইটাকে নিষিক্ত করা লাগবে। সেক্ষেত্রে হইতে পারে হচ্ছে এত বেশি শক্তিশালী শুক্রাণু তৈরি হচ্ছে না, অথবা পর্যাপ্ত শুক্রাণু তৈরি হচ্ছে না, এরকম অনেক কারণই হচ্ছে আমরা বলতে পারি। তাহলে এই যে সমস্যাটা, এটা সমাধানের জন্য এখন কিন্তু আমরা টেস্ট টিউব বেবি, এই নামটা তোমরা শুনছো না? যে মানে সন্তান প্রতিটা জীবিত চায় যে তার অনুরূপ একটা জীব পৃথিবীতে রেখে যাইতে। কেউ তো এই সুন্দর পৃথিবীতে এসে শুধু এভাবে চলে যেতে চায় না, তার একটা বংশধর বা প্রতিরূপ রেখে যেতে চায়। প্রতিটা জীবের ক্ষেত্রে এরকম, মানুষের ক্ষেত্রেও ব্যতিক্রম না। মানুষ চায় যে তার বংশধর থাকুক। সেক্ষেত্রে এই যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা মানে সমাধান করতে পারি টেস্ট টিউব বেবির মাধ্যমে। তারপরে আসো কি বলছে, এই যে বিশেষ পদ্ধতির কথা বলছে না, এটাই হচ্ছে তোমার টেস্ট টিউব বেবি তৈরির যে পদ্ধতিটা, এর মাধ্যমে পরিস্ফুটন ঘটেছে। অন্যদিকে এই যে মিসেস শান্তা, তার আবার একজন চাচাতো বোন যিনি হচ্ছে মিতা, পুত্র সন্তানের আশায় এখন 5 কন্যা সন্তানের জননী। তাহলে একজনের হচ্ছেই না, আরেকজনের কি মানে কাঙ্ক্ষিত হচ্ছে না, আবার ওদের পুত্র সন্তান লাগবে, ওদের আবার পুত্র হচ্ছে না। কতজনের কত সমস্যা, তাই না? তাহলে এবার চলো আমরা প্রশ্নে যে কি বলছে, নিউক্লিয় প্রোটিন কাকে বলে? নাম শুনলেই বোঝা যাচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড, আর এখানে আছে প্রোটিন। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন একসাথে সমন্বিতভাবে যে যৌগটা তৈরি করে ওইটাই হচ্ছে নিউক্লিয় প্রোটিন। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন একসাথে সমন্বিতভাবে যে যৌগটা, ওইটাই নিউক্লিয় প্রোটিন। নাম শুনলেই বোঝা যায়। এরপরে আসো কি বলছে, জীবন্ত জীবাশ্ম কাকে বলে? কথাটা কীরকম না, জীবন্ত বলতে তুমি অলরেডি লাইভ, আর জীবাশ্ম বলতে আবার অনেক অতীতে ছিল পৃথিবীতে, এরকম জিনিসপাতিকে বোঝায়। আমি যদি বলি ডাইনোসর যে আগে থেকে পৃথিবীতে ছিল, মানে অনেক আগে যে পৃথিবীতে ছিল, এটা আমরা জানছি কিভাবে? আমি তো ওই সময় ছিলাম না, তুমিও তো ছিল না। তুমি তো জানো যে ডাইনোসর আছে, ডাইনোসর ওয়ার্ডটা তো আমরা শুনছি যে ডাইনোসর একটা ভয়ঙ্কর জীব, কার্টুন অ্যানিমেশনে তো দেখছি। সেক্ষেত্রে এই যে ডাইনোসর ছিল, এরকম ভয়ঙ্কর একটা জীব যে ছিল, কেমনে জানছি? আমি জানছি ফসিলের মাধ্যমে। কারণ ওরা যখন পৃথিবীতে ছিল, ওরা তো জীবনযাপন করতেছে, তারপরে যখন ও পরিবেশ, পৃথিবীতে ওরা যখন টিকে থাকতে পারলো না, প্রতিকূল পরিবেশ যখন আসলো, তখন কি হয়েছে, ওরা হচ্ছে মানে মারা গেছে। মারা গেলে কি হয়, ডেড বডিটা আমরা মাটিতে চাপা পড়ে যায়, এটা তো জানি। তাহলে মাটিতে যখন চাপা পড়ছে, তখন অনেক কোটি কোটি বছর ধরে ওর উপরে আরও মাটির যে স্তর জমা হইলো, এরপরে ডেড বডিটা আরও নিচে চলে যেতে শুরু করলো। যত বেশি নিচে থাকবে সে তত অতীতে ছিল, তাই না? এটা প্রত্নতত্ত্ববিদরা বুঝে। ওরা হচ্ছে ওই ফসিল দেখেই হচ্ছে তোমার আইসোটোপের মাধ্যমে বের করতে পারে যে এটা কত কোটি বছর আগে পৃথিবীতে ছিল। তাহলে এই যে জীবাশ্ম, এই যে ফসিলটা, এটা হচ্ছে একটা মৃত জিনিস, অতীতে ছিল। আমরা ওর যে মানে কি বলবো, ধরো এরকম ফসিল আমরা দেখতে পাই না মাটির নিচে, এরকম একটা অণুজীব। তাহলে ও মাটির নিচে এই যে এরকম একটা ছাপ রেখে চলে গেল, এটা ওর বডিটা যে মাটির নিচে চাপা পড়েছিল, ওই চাপা পড়ে থাকার কারণেই তো হচ্ছে এই ছাপটা তৈরি হয়েছে। এরকমই এটাই হচ্ছে তোমার ফসিল বা জীবাশ্ম। আবার ওইটাকে আমি জীবন্ত কিভাবে বলবো, কথাটা কিরকম হইলো, জীবন্ত জীবাশ্ম। তাহলে ওই প্রাণীগুলাকে আমি জীবন্ত জীবাশ্ম বলতে পারতেছি, যে প্রাণীগুলো হচ্ছে তোমার পৃথিবীতে যখন আবির্ভাব ঘটছিল একটা জীবের অনেক কোটি বছর আগে, অনেক অনেক প্রজাতি আসছে পৃথিবীতে। এই যে প্রজাতিটা পৃথিবীতে জীবনযাপন করতেছে, সব সময় তো পরিবেশ তোমার অনুকূলে থাকবে না, মাঝে মাঝে খারাপ সময় আসবে, প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে। ওই প্রতিকূল পরিবেশে জীব যখন টিকে থাকতে যায়, তখন হচ্ছে ওর পরিবর্তন ঘটে যায়। মানে জীব হয় মানে টিকে থাকতে গেলে হয় তার জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাওয়া লাগবে, অথবা তার নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে। তাহলে পরিবর্তন যখন তুমি আনবা, তোমার প্রজাতির বৈশিষ্ট্য কিন্তু এলোমেলো হয়ে গেছে, তোমার বৈশিষ্ট্য তো এরকম ছিল না, তুমি পরিবর্তিত হয়ে অন্য বৈশিষ্ট্যে চলে আসছো। এটাকে আমরা বলবো হচ্ছে অভিযোজন। তাহলে অভিযোজিত যখন তুমি হচ্ছ,
তখন তুমি পরিবর্তিত হয়ে যাচ্ছ, তোমার প্রজাতিটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। কিন্তু এই যে জীবন্ত জীবাশ্মের ক্ষেত্রে যে জীবগুলো আমরা দেখতে পাই, ওরা একদম শুরুতে যেমন আসছিল ওরকমই থেকে যায়। মানে কত মিরাক্কেল দেখো, ওরা পৃথিবীতে প্রতিকূল পরিবেশ অনেক পাইছে, কিন্তু ওরা নিজেদেরকে চেঞ্জ করা লাগে নাই, ওরা এই বৈশিষ্ট্য দিয়েই হচ্ছে টিকে থাকতে পারতেছে। তাহলে ওদের প্রজাতিটা যে টিকে থাকলো শুরু থেকে আজ পর্যন্ত সেম ভাবে, একটুখানি পরিবর্তনও কিন্তু ওদের হয়নি, এটাই হচ্ছে জীবন্ত জীবাশ্ম। সেক্ষেত্রে আমি প্লাটিপাস বলতে পারি। প্লাটিপাস তোমরা সবাই চিনবা, মানে কোথাও দেখে থাকবা, কার্টুনের ক্ষেত্রে অথবা হচ্ছে তোমার বইয়ের ভিতর ছবি দেওয়া থাকলে দেখতে পাবা। আর এখন তো নেটের যুগ, সার্চ দিলে চলে আসবে। হাঁসের মতো দেখতে, হাঁসের মতো বলতে পুরাটা হাঁসের মতো না, ওর মুখের যে ঠোঁটটা মানে চঞ্জুটা ওইটা হচ্ছে তোমার হাঁসের মতো, আবার বডি হচ্ছে তোমার লোমে আবৃত। মানে কিরকম দেখতে, তোমরা যদি পোকেমন কার্টুনটা দেখো না, পোকেমনের ভিতরে মিস্ট্রির যে একটা ওয়াটার পোকেমন ছিল না সাইডাক, ওই সাইডাকের মতো দেখতে। ওর ঠোঁটটা হচ্ছে এরকম হাঁসের মতো, তারপরে আবার মাথা, চোখ, আবার ও হচ্ছে ডিম পাড়ে, বুঝছো, ডিম পাড়ে কিন্তু আবার বাচ্চারা হচ্ছে স্তন্যপান করায়, মানে এরকম বিচিত্র। তাহলে এই যে জীবগুলা, এগুলাই হচ্ছে আমার জীবন্ত জীবাশ্ম, যেগুলো শুরু থেকে আজ পর্যন্ত সেম বৈশিষ্ট্য ধারণ করে আছে, বৈশিষ্ট্যের কোনো চেঞ্জ হয় না। এরপরে কি বলছে দেখো তো, মিসেস শান্তার ক্ষেত্রে ডাক্তার কোন বিশেষ পদ্ধতি অবলম্বন করলেন? পদ্ধতিটা এই যে কি ছিল, একটা বিশেষ পদ্ধতির কথা বলছে না, তার ডিম্বাণুর পরিস্ফুটন ঘটাইছে। এই যে পদ্ধতিটা আমি আগেই বলে দিছিলাম, পদ্ধতিটা হচ্ছে টেস্ট টিউব বেবি নেওয়ার যে প্রসেসটা। তাহলে আমাদের এখানে কি করা লাগবে, টেস্ট টিউব বেবির প্রসেসটা এখানে বর্ণনা করা লাগবে। তাহলে দেখো মিসেস শান্তার যেহেতু সমস্যা, তাহলে উনি হচ্ছে ওনার ডিম্বাণু তৈরি হয় না, এরকম সমস্যা আমরা বলতে পারতেছি। তাহলে আমাদের কি করা লাগবে, ডিম্বাণু যদি একদমই তৈরি না হয় সেক্ষেত্রে আমাদের একজন ডোনার খুঁজতে হবে, যে আমাদেরকে ডিম্বাণু দান করবে। সেক্ষেত্রে বাবার কাছ থেকে শুক্রাণু নিব এবং ডোনারের কাছ থেকে ডিম্বাণু নিয়ে দেহের বাইরে তোমার হচ্ছে নিষেকটা সম্পন্ন হবে, কারণ দেহের ভিতরে তো সম্পন্ন হওয়ার কোনো স্কোপ নাই, কারণ মিসেস শান্তার দেহে তো তোমার ডিম্বাণু তৈরি হচ্ছে না, হইলেও মানে একদম না হওয়া একটা মানে ধাপ, আবার মাঝে মাঝে হয়, মানে পর্যাপ্ত হয় না, এটাও একটা সমস্যা। তাহলে এই যে শান্তার ক্ষেত্রে আমরা কি করতে পারি, টেস্ট টিউব বেবি নিতে পারি। তাহলে এই যে টেস্ট টিউব বেবি, ডাক্তার টেস্ট টিউব বেবি প্রদানের চেষ্টায় ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটায়, দেহের বাইরে কি হবে, এই টেস্ট টিউব বেবির যে প্রসেসটা এটা দেহের বাইরে সম্পন্ন হবে, ডিম্বাণু আর শুক্রাণুর মিলন ঘটাবে। এইটাকে কি বলে, ইনভিট্রো ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে হচ্ছে নিষেক, ইংরেজিতে লিখছে আর কি, ফার্টিলাইজেশন মানে হচ্ছে নিষেক। নিষেক কি জিনিস, নিষেক হচ্ছে মিলন মিলনের প্রক্রিয়া, শুক্রাণু আর ডিম্বাণু অথবা পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলনের প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে নিষেক। এখন যখন তোমার নিষেক সম্পন্ন হবে, মানে যখন এই মিলনটা ঘটবে, মিলনের পরে তোমার হচ্ছে প্রথম একটা কোষ তৈরি হবে। আমরা জানি শুক্রাণুর যে মাথাটা, মানে শুক্রাণু তো এরকম তাই না, সাঁতার কেটে যায়, ওর মাথার ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, এরপরে ডিম্বাণুর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, এই দুইটা মিলিত হওয়ার পরে কি হবে, তোমার একটা জাইগোট কোষ তৈরি হবে। ওই একটা জাইগোট কোষ থেকেই কিন্তু সব জীব হচ্ছে তার জীবন শুরু করছে। তুমি আমিও কিন্তু ওই একটা কোষ থেকে জীবন শুরু করছিলাম। একটা বিশাল বড় বট গাছ, ওটা কিন্তু ওই একটা কোষ থেকে জীবন শুরু করছিল। একটা বিশাল বড় তিমি মাছও কিন্তু ওই একটা কোষ থেকেই জীবন শুরু করছিল। তাহলে ওই কোষটা আমাদের এখন তৈরি করা লাগবে। কিভাবে তৈরি করলাম, এই যে দেহের বাইরে শান্তার কাছে যদি ডিম্বাণু তৈরি, মানে ডিম্বাণু যদি না থাকে সেক্ষেত্রে অন্য কোনো ডোনারের কাছ থেকে ডিম্বাণু নিয়ে বাবার শুক্রাণু এখানে নিষেক ঘটাবো। কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ তৈরি করা হয়। এই যে প্রথম যে ছোট্ট কোষটা, ওই কোষটা দেহের বাইরে কিন্তু তৈরি হয়েছে। এরপরে ওই কোষটা হচ্ছে তোমার শান্তার যে জরায়ুর ভিতরে, কারণ জরায়ুর ভিতরেই হচ্ছে তোমার ভ্রূণ বৃদ্ধির জন্য যে পারফেক্ট একটা পরিবেশ, ওটা তো আমাদের সৃষ্টিকর্তা তৈরি করে রেখে দিছে। এত কিছু যদি আমরা বাইরে করতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ব্যয়বহুল হয়ে যাবে, তাই না? আমরা এই যে টেস্ট টিউবের ভিতরে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটানোটাই কিন্তু অনেক বেশি মানে কষ্টসাধ্য হয়ে যায়। সেক্ষেত্রে ওই যে পরবর্তী যে প্রসেসগুলা, মানে প্রাথমিক ভ্রূণ তৈরির পরে পরবর্তীতে ভ্রূণের যে বিকাশের যে ধাপগুলো, ওগুলো আবার মাতৃ জরায়ুর ভিতরেই হবে। মানে মায়ের গর্ভে আমরা কি করব, এই প্রাথমিক ভ্রূণটাকে ইনজেক্ট করে দিয়ে দিব। তাহলে কি বলছে দেখো, স্ত্রীলোকের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে ওইটাকে আমরা টেস্ট টিউব বেবি বলতেছি। তাহলে কি করব, এখন প্রাথমিক ভ্রূণটাকে মায়ের জরায়ুর ভিতর দিয়ে দিব। জরায়ুর প্রাচীর এবং ভ্রূণের মধ্যে সংযোগ স্থাপনকারী একটা অঙ্গ আছে, ওই অঙ্গটা হচ্ছে অমরা। অমরার মাধ্যমেই হচ্ছে তোমার মায়ের পুষ্টি বা ওটার দেহে যাবে। মা যখন পুষ্টিকর খাবার খাবে ওই পুষ্টি ভ্রূণের দেহেও যাবে। আবার ভ্রূণের দেহে যদি কোনো বিপাকের ফলে রেচন বর্জ্য পদার্থ তৈরি হয়, ওই বর্জ্য পদার্থ অমরার মাধ্যমে মায়ের দেহ থেকে বের হয়ে যাবে। মা যখন অক্সিজেন নিচ্ছে ওই অক্সিজেন ভ্রূণের দেহেও যাবে। তার মানে
একটা ভ্রূণ বৃদ্ধির জন্য যত কিছু দরকার, যত হরমোনের দরকার, সব কিছু ওই অমরার মাধ্যমে যাবে। তাহলে এই যে মাতৃগর্ভে ভ্রূণটা মানে স্থাপন করা, এটা কিন্তু খুবই দরকারি, কারণ পরবর্তীতে যে বিকাশের ধাপগুলো ওগুলো সব মায়ের গর্ভের ভিতরেই হচ্ছে। তাহলে এই যে প্রসেসটা পরবর্তীতে আমরা যখন বেবিটা লাভ করব ওইটা হবে টেস্ট টিউব বেবি। তাহলে আমরা কি কি করলাম দেখো তো। সক্ষম দম্পতির কাছ থেকে ডিম্বাণু আর শুক্রাণু গ্রহণ করলাম, মানে যদি মা অক্ষম হয় সেক্ষেত্রে অন্য কারো কাছ থেকে আমরা ডিম্বাণু নিব, যদি বাবা অক্ষম হয় সেক্ষেত্রে অন্য কারো কাছ থেকে শুক্রাণু নিচ্ছি। তাহলে যে কোনো, এই জন্য বলে দিচ্ছে হচ্ছে সক্ষম দম্পতি, ওদের কাছ থেকে আমরা সংগ্রহ করলাম। এরপরে সংগ্রহকৃত ওই যে গ্যামেটগুলো ওগুলাকে মিলন ঘটানোর পরে, মিলনটা কিন্তু দেহের বাইরে সম্পন্ন হবে, এরপরে প্রাথমিক ভ্রূণ উৎপন্ন হবে। প্রাথমিক ভ্রূণ উৎপন্ন হওয়ার পরে ওইটা আবার স্ত্রী জরায়ুর ভিতরে দিয়ে দেওয়া হবে। ওখানে ভিতরে হচ্ছে তোমার যে প্রসেসগুলো সৃষ্টিকর্তা প্রদত্ত যে প্রসেসগুলো ওগুলো সম্পন্ন হবে, এবং 36 বা 38 সপ্তাহ পরে তোমার হচ্ছে ভ্রূণ মানে ভূমিষ্ঠ হয়ে যাবে। ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা যে বাবুটা পাবো ওইটাই হচ্ছে আমাদের টেস্ট টিউব বাবু। তাহলে এই যে প্রসেসটা, এইটাই হচ্ছে আমাদের মিসেস শান্তার ক্ষেত্রে ডাক্তার বলে দিছিল না, এই যে বিশেষ পদ্ধতিটা অবলম্বন করতে বলছিল, ওইটাই হচ্ছে আমাদের টেস্ট টিউব বেবির নেওয়ার যে প্রসেসটা। এরপরে মিসেস শান্তার চাচাতো বোন মিতা পুত্র সন্তানের আশায় এখন 5 কন্যা সন্তানের জননী। এবার প্রশ্নটা কি জিজ্ঞেস করছে এটা দেখি চলো। মিতার একই রকম সন্তান হওয়ার বিষয়টি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো। আচ্ছা, এই যে বারবার যে কন্যা সন্তান হচ্ছে, কেন পুত্র সন্তান হচ্ছে না? যদিও এটা কোনো সমস্যা না, কিন্তু মানে অনেক অশিক্ষিত মানুষজনের ক্ষেত্রে আমরা এরকম শুনে থাকি যে না, আমার কোন পুত্র সন্তানই লাগবে, বংশের প্রদীপ হচ্ছে পুত্র সন্তানই লাগবে। এরকম মেন্টালিটি এখন বর্তমানে অনেক কমে গেছে, কিন্তু গ্রাম অঞ্চলের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম মানে এখনো শুনি। তাহলে এখন দৃষ্টিকোণ থেকে যদি বর্ণনা করতে যাই, এক্ষেত্রে হচ্ছে মায়ের কিন্তু কোনো দোষ থাকে না। এটা হচ্ছে আবার এরকম ঘটনাও আমরা শুনি যে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে হচ্ছে পুত্রবধূকে টর্চার করতেছে, বা স্বামী হচ্ছে বউকে মারতেছে, কি জন্য? কন্যা সন্তান কেন আসছে, পুত্র কেন হইল না? সেক্ষেত্রে তুমি যদি মারামারি করতেই চাও তাহলে হচ্ছে বাবাটাকে পিটাও, কারণ এই সন্তান পুত্র হবে নাকি কন্যা হবে এটার উপরে হাত আসলে সৃষ্টিকর্তার, মানে কারোই হাত নাই। কিন্তু যদি মারামারি করতে চাও তাহলে বাবাটাকে মারো। কি জন্য? কারণ আমাদের যে ক্রোমোজোম আছে, মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের ভিতরে 22 জোড়া হচ্ছে তোমার অটোজোম, মানে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সেম থাকে, আর 1 জোড়া হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। সেক্স বলতে লিঙ্গ নির্ধারণ, লিঙ্গ বুঝি আমরা। তাহলে লিঙ্গ নির্ধারণে কাজ করতেছে এই 1 জোড়া ক্রোমোজোম, যাদের একটা প্রকারভেদ হচ্ছে এক্স আর এক্স, দুইটাই হচ্ছে লম্বা, দেখো দণ্ড রডের মতো। তাহলে এই যে এক্স আর এক্স যখন হবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে কন্যা সন্তান, আর এক্স আর ওয়াই যখন হবে, ওয়াইটা হচ্ছে তোমার আকারে কিছুটা ছোট, ওইটাকে আমরা বলবো হচ্ছে পুত্র। তাহলে ওয়াই থাকলে পুত্র হবে, আর দুইটাই এক্স থাকলে হচ্ছে কন্যা। এখন মায়ের ক্ষেত্রে, মায়ের কাছে তো দুইটাই এক্স ক্রোমোজোম, তাই না? কারণ সে মা, স্ত্রী দেহে তো দুইটাই এক্স থাকে। বাবার কাছে হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই। এখন মায়ের কাছে দুইটাই এক্স, তুমি কিন্তু মায়ের কাছ থেকে মানে কোনো কিছু এক্সপেক্ট করতে পারো না, কারণ ওর কাছে দুইটাই এক্স আছে। সে কন্যা সন্তান হওয়ার জন্যই দায়ী হবে, কারণ ওর কাছ থেকে এক্সই আসবে। কিন্তু বাবা থেকে এখন কি আসতেছে দেখো, বাবা থেকে যদি এক্স আসে তাহলে কি হবে? একটা এক্স মায়ের কাছ থেকে, একটা এক্স বাবার কাছ থেকে, এটা হবে হচ্ছে তোমার কন্যা সন্তান, হবে কন্যা। বাবার কাছ থেকে যদি এখন ওয়াই আসে, মায়ের কাছ থেকে তো এক্সই আসবে, কারণ এক্স ছাড়া ওনার কাছে আর কিছুই নাই, উনি কি দিবে? এক্সই দিবে। কিন্তু বাবা যখন ওয়াই দিচ্ছে তখন এটা কি হবে? তখন এটা হবে আমার পুত্র সন্তান। তাহলে সন্তান কন্যা হবে নাকি পুত্র হবে, কার উপর নির্ভর করলো? বাবার উপর। বাবা তুমি কি এক্স দিচ্ছ নাকি তুমি ওয়াই দিচ্ছ? যদি এক্স দাও সেক্ষেত্রে হবে কন্যা, আর ওয়াই দিলে হবে পুত্র। তাহলে সন্তান যে কন্যা হবে নাকি পুত্র হবে এটা অবশ্যই বাবার উপর নির্ভর করতেছে। তাহলে এই জায়গায় আমাদেরকে কি জিজ্ঞেস করছে? ওই যে মিতার 5টা কন্যা সন্তান, এটা কার মানে দায়ীকে? সেক্ষেত্রে আমরা বাবাকে দায়ী করতে পারতেছি। তাহলে এই জায়গাটায় দেখো একটু পড়ি কি বলছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মিতা সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী নয়, কারণ মা কখনোই দায়ী না, আসলে বাবাও দায়ী না, কিন্তু দোষ দিতে গেলে বাবাকে দেওয়া যায়। এরপরে সন্তান জন্মদানের জন্য স্ত্রী দেহের ডিম্বাণুর সাথে পুরুষ দেহের শুক্রাণুর মিলন প্রয়োজন। হ্যাঁ, ডিম্বাণু ও শুক্রাণু মিলনের প্রসেসটাকে আমরা কি বলি? নিষেক বলি, তাই না? এই যে মিলনের প্রয়োজন বলছে, এটা হচ্ছে নিষেক প্রক্রিয়া। এই যে নিষেক প্রক্রিয়াটা, নিষেক প্রক্রিয়ার পরে তোমার জাইগোট তৈরি হয়, তাহলে মিলনটা প্রয়োজন, যেটা হচ্ছে নিষেক সম্পন্ন করবে। নারীদের দেহকোষ ডিপ্লয়েড অবস্থায় এক্স আর এক্স, এবং পুরুষদের কি থাকে? এক্স আর ওয়াই থাকে। এই যে এক্স আর এক্স থাকলে হচ্ছে কন্যা, এক্স আর ওয়াই থাকলে হচ্ছে পুত্র। এই যে সেক্স ক্রোমোজোমগুলা স্ত্রী দেহে ডিম্বাণু সৃষ্টির পর 4টি ডিম্বাণু তৈরি হয়,
এক্স ক্রোমোজোম বিশিষ্ট এবং পুরুষের শুক্রাণুর দুটি হয় এক্স ক্রোমোজোম বিশিষ্ট এবং দুটি হচ্ছে ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে নারীর দেহে সবই থাকতেছে এক্স আর বাবার দেহে ওয়াই থাকতেছে। তাহলে এই যে এক্স আর ওয়াই এটাই হচ্ছে আমার লিঙ্গ নির্ধারণে কাজ করবে। এই জায়গায় ক্রসটা দেখো, ক্রসটা দেখলে হচ্ছে ভালোভাবে বুঝতে পারবা যে এটা হচ্ছে মা, তাই না? মায়ের কাছে দুইটাই এক্স আছে, তাহলে মা থেকে একটা এক্স আসলো, তারপরে বাবা থেকে একটা এক্স আসলো, তখন কি হয়েছে এক্স আর এক্স, এটা হচ্ছে কন্যা সন্তান হবে, এই যে মেয়ে শিশু। এরপরে মায়ের কাছ থেকে আসলো এক্স, বাবার কাছ থেকে আসলো ওয়াই, এক্স আর ওয়াই থাকলে হবে পুত্র সন্তান বা ছেলে শিশু। তাহলে এই যে মিতার 5 জনই কন্যা সন্তান হইল, এটার কারণ কি? ওই বাবার কাছ থেকে বা ওনার হাজবেন্ডের কাছ থেকে সবসময় হচ্ছে তোমার এক্স ক্রোমোজোমটাই আসতেছিল, যার জন্য কন্যা সন্তান হয়েছে। আর যদি ওয়াই ক্রোমোজোম আসতো সেক্ষেত্রে পুত্র সন্তান হইতে পারতো। পুত্র সন্তানের জন্য আমরা জানি যে এক্স আর ওয়াই মিলিত হওয়া প্রয়োজন। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটা বর্ণনা করতে, এখন কাউকে দোষ দিতে বলে নাই, এখানে দৃষ্টিকোণ থেকে বর্ণনা করলে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই ক্রোমোজোমের কারণে হচ্ছে, মানে সেক্স ক্রোমোজোমের কারণেই হচ্ছে সন্তানের লিঙ্গটা এরকম হচ্ছে, মানে সব কন্যা সন্তান হচ্ছে। তাহলে উদ্দীপকের মৃতা পুত্র সন্তানের আশায় 5 কন্যা সন্তানের জননী। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মেয়েরা কখনো সন্তানের লিঙ্গ নির্ধারণের ভূমিকা রাখে না, মেয়েরা বলতে হচ্ছে মায়েরা রাখে না। কিন্তু মিতার যে কন্যা সন্তান হচ্ছে এটার পেছনে তাহলে কার ভূমিকা আছে? তার হাজবেন্ডের ভূমিকা। তাহলে আশা করি বুঝাইতে পারছি। এটাই তো এখানে জিজ্ঞাসা করছিল, সহজ একটা প্রশ্ন, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা এরকম ঘটনা কিন্তু অনেকেই দেখতে পাই। এই যে বিজ্ঞানের জিনিসপাতিগুলা, বিজ্ঞান তোমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তুমি সবকিছু হচ্ছে তোমার চারপাশ থেকেই শিখতে পারবা। এগুলো কিন্তু এরকম না যে আল্লাহ অনেক মুখস্থ করা লাগে। অনেকে বলে না যে বায়োলজি বা বিগ সায়েন্সের জিনিসপাতিগুলো এগুলো কি অনেক মুখস্থ করা লাগে? না, সহজ কথাবার্তা। দেখো আমি সহজে আশা করি বুঝাইতে পারছি। সুন্দর করে পরীক্ষার খাতায় শুধু রিপ্রেজেন্ট করে দিবা, তাহলেই হবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।